ভূ রাজনীতি, অর্থনীতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কে চীনকে নিরাপদভাবে বাংলাদেশ, এই মন্তব্য করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রয়োজনে বাংলাদেশ চায় চীনের মতো একটি শক্তি পাশে থাকুক। আর চীনের রাষ্ট্রদূত বলেন, দুদেশের নেতাদের সাম্প্রতিক সিদ্ধান্ত আগামী 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত তৈরি করেছে। দীর্ঘ 45 বছর ধরে পুলিশের নাকের ডগা দিয়ে দিব্যি ঘুরে বেরিয়েছে সে। ভেবেছিল তার টিকিটিও কেউ কোনোদিন খুঁজতে পারবে না, কিন্তু পাপ যে বাপকেও ছাড়ে না। জিয়া ট্র্যাজেডির অন্যতম মূল হোতা মেজর মুজাফফর অবশেষে ডিবির জালে ধরা পড়েছে। আর ডিবি কার্যালয় তাকে নিয়ে যাওয়ার পর থেকে পুরো দেশের রাজনীতির মাঠ রীতিমতো গরম হয়ে উঠেছে। একটা নদী যেটা শীতকালে হাঁটু পানিতেও পার হওয়া যায়, আবার সে একই নদী বর্ষায় গ্রামের পর গ্রাম ঢিলে খায়। উত্তরবঙ্গের লাখ লাখ মানুষের কাছে তিস্তা মানেই এই দুই বিপরীত বাস্তবতা। যাতে বাজেট অধিবেশনে খোদ প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন, যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে এই এক প্রকল্প নিয়েই টানাটানি করছে এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ চীন এবং ভারত। তাহলে আসলে কি ঘটছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে? কাজ কতদূর এগোলো আর কোথায় আটকে আছে এই মহাপরিকল্পনা? বিশ্ব কাঁপাতে মিসাইল ও ড্রোন বানাচ্ছে বাংলাদেশ। তুরস্ক চীনের সাথে বড় চুক্তির পর জাগছে নতুন আশা। দেশের কোথায় হচ্ছে সামরিক ড্রোন কারখানা? একবার ভাবুন তো, যদি এইসব অত্যাধুনিক সামরিক ড্রোন বাংলাদেশের মাটিতেই তৈরি হয়, যার গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। শুনতে কল্পনার মতো লাগলেও সেটাই এখন বাস্তবের পথে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ পেয়েছিলেন তারেক রহমান। গুঞ্জন ছিল খুব দ্রুতই তিনি ভারত সফরে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। কূটনৈতিক ও ভূ রাজনৈতিক নানা সমীকরণে আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু কেন এই মুহূর্তে দিল্লি সফরকে স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং মনে করছে ঢাকা? এর পেছনে কি শুধুই চীনের ফ্যাক্টর, নাকি ভারতের হাসিনা কার্ড? চীনের সাথে একের পর এক মেগা প্রজেক্ট আর বিশ্বের পরাশক্তিগুলোর সাথে দারুণ এক খাতির চলছে তারেক রহমানের। আর ঠিক এটাই যেন কিছুতেই হজম করতে পারছে না ভারত। চরম হিংসা রীতিমতো জ্বলছে তারা। 2026 সালে তারেক রহমানের এমন অভাবনীয় উত্থান আর স্বাধীন সিদ্ধান্তে দিশেহারা হয়ে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট সাজায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। 45 বছর ধরে পুলিশের নাকের ডগা দিয়ে দিব্যি ঘুরে বেরিয়েছে সে। ভেবেছিল তার টিকিটিও কেউ কোনোদিন খুঁজতে পারবে না, কিন্তু পাপ যে বাপকেও ছাড়ে না। জিয়া ট্র্যাজেডির অন্যতম মূল হোতা মেজর মুজাফফর অবশেষে ডিবির জালে ধরা পড়েছে। আর ডিবি কার্যালয় তাকে নিয়ে যাওয়ার পর থেকে পুরো দেশের রাজনীতির মাঠ রীতিমতো গরম হয়ে উঠেছে। রাজনৈতিক বোদ্ধারা একেবারে বুক ফুলিয়ে দাবি করছেন, মুজাফফরের ওপর যে লেভেলের ডিম থেরাপি চলছে তাতে সে সব সত্যই কিন্তু উগড়ে দিতে বাধ্য। আর সে মুখ খুললেই বেরিয়ে আসবে 1981 সালে সেই ভয়ঙ্কর 13 দিনের মাস্টার প্ল্যান। শেখ হাসিনার দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় কিভাবে এক নিখুঁত ছকে জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, আর সেই ছকের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনা কিভাবে পেছন থেকে কলকাঠি নাড়লেন, তার পুরো কাঁচা হিসেব এখন বের হয়ে আসবে। 2024 সালে ক্ষমতা হারিয়ে ভারতে পালানো হাসিনা হয়তো খুনাক্ষরেও ভাবেননি 45 বছর আগের পুরনো পাপ এভাবে তাকে আবারও নতুন করে তাড়া করবে। কারণ 2026 সালের 16 জুলাইয়ের পর পরিস্থিতি একেবারেই ভিন্ন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পুরোপুরি অ্যাকশন মোডে আছেন। বাবার সাথে হওয়া সেই চরম বেইমানি আর অন্যায়ের বদলা নিতে তিনি যে কতটা মরিয়া তা মুজাফফরের গ্রেফতারে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। তারেকের এই জিরো টলারেন্স নীতি দেখে অনেকেই ধারণা করছেন হাসিনাকে ভারত থেকে টেনে এনে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করা হবে। মুজাফফরের মুখে থেকে ঠিক কি তথ্য বেরিয়ে আসার অপেক্ষায় আছে, আর হাসিনাকে ঘিরে তারেক সরকারের পরবর্তী টার্গেট বা কি হবে? এখন সবার মুখে মুখে রাজনীতির মাঠে একটা কথা খুব প্রচলিত, অতি চালাকের গলায় দড়ি। শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে বলে মনে করছেন অনেক বোদ্ধারা। ইতিহাসের পাতা উল্টারে দেখা যায় জিয়াউর রহমান এক চরম উদারতার পরিচয় দিয়ে ভারতে নির্বাসিত হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছেন। 1981 সালের 17 মে দীর্ঘ প্রবাস জীবন শেষে ভারতের মাটি থেকে বাংলাদেশে পা রাখেন। কিন্তু এই চরম উদারতার প্রতিদানে হাসিনা যে এমন একটা ভয়ঙ্কর গোপন চক্রান্তের জাল বুনবেন, সেটা তখন দেশের সাধারণ মানুষ খুনাক্ষরেও কল্পনা করতে পারেনি। হাসিনা দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় অর্থাৎ 30 মে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। দেশ হারায় আধুনিক বাংলাদেশের কারিগর এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এই 13 দিনের ব্যবধান কোনোভাবেই নিছক কোনো কাকতালীয় বিষয় না। বোদ্ধাদের পরিষ্কার যুক্তি হলো, ওপার বাংলায় বসে যে পাকা ছক তৈরি করা হয়েছিল এটি ছিল তার চূড়ান্ত বিষয়। হাসিনা একজন অত্যন্ত ধুরন্ধর খেলোয়াড় হিসেবে এই পুরো গেম প্ল্যান সাজিয়েছেন। নিজের হাতে রিমোট কন্ট্রোল দেখে আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন তিনি। ডিবি কার্যালয়ে করা জেরায় এখন সেই থলের বিড়াল পুরোপুরি বেরিয়ে এসেছে। এই 13 দিনের মাথায় গোপন পরিকল্পনাগুলো সবার আগে হাটে হাড়ি ভাঙার মতো ফাঁস হতে শুরু করেছে। এই ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসেবেই একটা মস্ত বড় পাতা ফাঁদ হয়েছিল বন্দরনগরী চট্টগ্রামে সেই ফাঁদটা এমনভাবে পাতা হয়েছিল যে রাষ্ট্রপ্রধানও সেই বিপদের আজ পর্যন্ত করতে পারেনি। রাষ্ট্রপ্রধানের সেই ঐতিহাসিক চট্টগ্রাম সফরটি কিন্তু আগে থেকে ঠিক করা ছিল না। তৎকালীন জেলা প্রশাসকের দেওয়া সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী 1981 সালের মে মাসে সেই সফরটি ছিল একেবারে হুট করে নেওয়া একটি সিদ্ধান্ত। মাত্র 2 সপ্তাহ আগে তিনি কক্সবাজারে একটি বিশাল সামরিক
মহড়া পরিদর্শন করেন, কিন্তু হঠাৎ করেই চট্টগ্রামের বিএনপির ভেতরে তীব্র কোন্দল চরম আকার ধারণ করে। তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘাত এতটাই চরম পৌঁছে যে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মূলত নিজের দলের এই ভেতরকার ঝামেলা মেটানোর জন্যই জিয়াউর রহমান কোনো ধরনের প্রোটোকল ছাড়াই হুট করে চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন। আর ঠিক এই দুর্বল জায়গাটিতেই সুযোগ পেয়েছিল হাসিনা লোকেরা। প্রোটোকল ছাড়া এই সফরের সুযোগটাই তারা সবচেয়ে বেশি কাজে লাগায়। মোজাফফর ও তার গ্যাং কেবল মাঠে কাজ করছে ঠিকই, কিন্তু আসল ইশারা এসেছিল অনেক ওপর থেকে। বিশালে অপকর্ম বাস্তবায়নের জন্য যে মরণ ফাঁদ পাতা হয়েছিল তা এতটাই নিখুঁত ছিল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। ফাঁদটা এমনভাবে পাতা হয়েছিল যেন মনে হয় এটা নিছকে একটি বিদ্রোহী দলের কাজ, কিন্তু পেছনের গডফাদার হিসেবে যে হাসিনা বসেছিলেন সেই সত্য এখন আর কারো অজানা নয়। সেই মরণ ফাঁদের চূড়ান্ত পরিণতি দেশের মানুষ দেখতে পায় 1981 সালের 30 মে। বন্দরনগরী চট্টগ্রামের বুকে তখনও ভোরের আলো ঠিকমতো ফোটেনি। সার্কিট হাউসের চারপাশ জুড়ে এক অদ্ভুত এবং ভুতুরে নিস্তব্ধতা বিরাজ করছিল। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই মুহূর্তে এক ঝাঁক ভারী অস্ত্রের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বৃষ্টির মতো ধেয়ে আসা সেই শব্দে তছনছ হয়ে যায় চারপাশের নিস্তব্ধতা। সেদিন ভোরে তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী বিকট শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। তার বাসভবন নিরাপত্তারক্ষী অত্যন্ত ঘাবড়ে গিয়ে ছুটে এসে জানান শব্দগুলো সরাসরি সার্কিট হাউস থেকে আসছে। এর কিছুক্ষণ পরে সার্কিট হাউসের গ্যারেজে লুকিয়ে থাকা সহকারী প্রোটোকল অফিসার মোশাক অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে ফোনে জানান সর্বনাশ হয়ে গেছে। একটি বিদ্রোহী চক্র ভারী অস্ত্র শস্ত্র নিয়ে মূল ভবনে ঢুকে পড়েছে। জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার যখন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সার্কিট হাউসে পৌঁছান তখন সেখানে এক অবিশ্বাস্য দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। বিশাল প্রধান ফটকটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় হা করে খোলা পড়েছিল। সেখানে সেনাবাহিনীর কোনো টহল দল বা প্রহরীরা বিন্দুমাত্র উপস্থিতি টেরও পায়নি। দোতলায় রাষ্ট্রপতির স্বয়ংকক্ষে দরজার ঠিক সামনে মেঝেতে পড়ে থাকা একটি সাদা চাদর সরাতেই বেরিয়ে আসে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার নিথর দেহ। একজন রাষ্ট্রপ্রধান নিরাপত্তা বলয় কিভাবে এত সহজে ভেঙে ফেলা হলো তা আজও এক বিশাল রহস্যের জন্ম। বোদ্ধাদের মতে হাসিনার মতো কোনো হাই প্রোফাইল মাস্টারমাইন্ডের সরাসরি ইশারা বা আন্তর্জাতিক সিগন্যাল ছাড়া এত বড় নিরাপত্তা বলয় ভাঙা একেবারেই অসম্ভব। এই বড় মাপের অপরাধের পেছনে হাসিনার সুনিপুণ ইশারা যে কতটা ভয়ঙ্কর তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট। হত্যার সেই ভয়ঙ্কর ছক বাস্তবায়ন করেই চক্রান্তকারী বিশাল অপশক্তি থেমে থাকেনি। ঘটনার পর শুরু হয় তাদের নির্মমতার নতুন নাটক। সকাল 8টা থেকে 9টার মধ্যে চক্রটির একটি বিশেষ দল আবার সার্কিট হাউসে ফিরে আসে। তারা রাষ্ট্রপতির নিথর দেহ একটি গাড়িতে তুলে নিয়ে যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায়। এক দুর্গম পাহাড়ি এলাকায় অত্যন্ত গোপনে এই দেহটা দাফন করা হয়, যাতে পৃথিবীর কেউ আর কোনোদিন সেটি খুঁজে না পায়। শহীদ জিয়ার বডি এখন সুকৌশলে গুম করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই মেজর মুজাফফরের উপর, যেন ইতিহাসের পাতা এই নির্মম ট্র্যাজেডির প্রমাণটাকে চিরতরে মুছে ফেলতে পারে। এর মূল কারণ ছিল মাস্টারমাইন্ড হাসিনার নাম যেন চিরকাল আড়ালেই থাকে যায়। মুজাফফর ভেবেছিল পাহাড়ের গহীনে এই কুকীর্তি চিরকাল চাপা পড়ে থাকবে, কিন্তু তারা অহংকারের বশে ভুলে গিয়েছিল মানুষের হৃদয়ে স্থান পাওয়া কোনো নেতাকে মাটি চাপা দিয়ে মুছে ফেলা যায় না। পরবর্তীতে সেই দেহ উদ্ধার করে লাখো জনতার উপস্থিতিতে অত্যন্ত সম্মানজনকভাবে দাফন করা হয়। তবে পাপের শাস্তি যে একদিন পেতেই হবে সেটা আজ মুজাফফরের করুণ অবস্থা দেখলেই তো বোঝা যায়। প্রকৃতির বিচারে কতটা নিখুঁত তা আজ দীর্ঘ 45 বছর পর অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। অন্যদিকে পাহাড়ের গহীনে যখন বডি গুম করার সেই মিশনটা চলছিল, ঠিক তখন আরেক প্রান্তে ঘটছিল বিশাল নাটক। অর্থাৎ 30 মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে যখন সেই মর্মান্তিক ঘটনা ঘটে, ঠিক সেই ভোরের আলোয় বোরকা পরে সম্পূর্ণ ছদ্মবেশে আখাউড়া সীমান্ত দিয়ে আবারও ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন স্বয়ং শেখ হাসিনা। কিন্তু সীমান্ত পার হওয়ার ঠিক আগ মুহূর্তে বর্ডার গার্ড এবং একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নারী পুলিশের তৎপরতায় তিনি হাতে নাতে ধরা পড়েন। একটি স্বাধীন দেশের প্রতিটি সচেতন নাগরিকের মনে একটি স্বাভাবিক প্রশ্ন জাগে, দেশের রাষ্ট্রপ্রধানের চিরবিদায়ের দিন ভোরেই কেন একজন রাজনৈতিক নেত্রীকে বোরকা পরে নিজের পরিচয় লুকিয়ে রাখতে হলো? এই একটা প্রমাণ পরিষ্কার ইঙ্গিত দেয় পুরো ঘটনার আগাম নকশা এবং সময়সূচি অত্যন্ত সুনির্দিষ্টভাবে হাসিনার টেবিল পর্যন্ত আগে থেকে পৌঁছে গিয়েছিল। কাজ হাসিল হওয়ার আগে এর ঠিক পরপর নিজের পিঠ বাঁচাতে তিনি তড়িঘড়ি করে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। কপাল খারাপ হলে যা হয় আর কি। এখন ডিবি কার্যালয়ে কড়া ডিম থেরাপিতে মুজাফফর যখন কেঁচো খুঁড়তে সাপের মতোই গোপন সত্যগুলো একে একে কবুল করবে, তখন হাসিনার আমলনামা পুরোপুরিভাবে চূর্ণ হয়ে যাবে। এতদিন ছলে বলে পার হয়ে গেলেও এবার আর কোনোভাবেই ছাড় পাওয়ার তো সুযোগ নেই। সময়ের কাঁটা ঘুরে আজ 2026 সাল। তখন দেশের ক্ষমতার মস্তদে বসেছে খোদ জিয়া পুত্র তারেক রহমান। বাবার মতে অদম্য সিংহ তিনি। বাবার সাথে হওয়া এত বড় অবিচার আর বেমানির হিসাব তিনি কড়ায় গন্ডায় বুঝে নেবেন, সেটাই তো স্বাভাবিক। মুজাফফরের জবানবন্দি পেয়েই জিয়ার মর্মান্তিক বিদায়ের সাথে হাসিনার জড়িত থাকার অভিযোগ একদম অফিসিয়ালি প্রমাণ হয়ে যায়। আর এর ফলে হাসিনার সর্বোচ্চ সাজা একেবারে কনফার্ম হয়ে যায়। 2024 সালে তীব্র তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে গিয়ে হাসিনা হয়তো ভেবেছিলেন পাতালে লুকিয়ে থাকলেও তিনি চিরতরে নিস্তার পেয়ে যাবেন। কিন্তু বর্তমান সরকার এখন যে অ্যাকশন মোডে আছেন তাতে কপাল চাপড়ানো ছাড়া হাসিনার আর কোনো উপায় অবশিষ্ট নেই। বর্তমান সরকারের এই জিরো টলারেন্স নীতি পরিষ্কার বার্তা দেয়, অপরাধী যত প্রভাবশালী হোক না কেন শায়েস্তা করা হবেই হবে। ভারত থেকে হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে চূড়ান্ত শাস্তি রায় কার্যকর করার মাধ্যমে তারেক সাহেব যে একদম চরম বদলা নেবেন তা এখন শুধুই সময়ের ব্যাপার মাত্র। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।